আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিয়ার জুনিয়র্স, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আমি আবার চলে এসেছি আজকে লাইভ ক্লাসে এবং তোমাদের জন্য কিন্তু আজকে বায়োলজি না, আমি জিকে মানে জেনারেল নলেজ নিয়ে চলে এসেছি, তোমাদের প্রিয় আপু। সো লেটস গো। আর চলে এসেছি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় স্টুডেন্ট বান্ধব প্ল্যাটফর্ম, যারা স্টুডেন্টের পালস রেট বুঝে এবং বছরের পর বছর সফলতার শীর্ষে থাকা প্ল্যাটফর্ম জয়কলি পাবলিকেশনস। সো জয়কলি পাবলিকেশনস এর লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের সঙ্গে আছি আমি, তোমাদের প্রিয় আপু মিফাত জাহান আপু। সো আজকে যারা লাইভ ক্লাসে আছো, শহর কিংবা গ্রাম, যেখান থেকে আজকে লাইভ ক্লাসটা দেখছো না কেন, সবাই আমাকে একটু জানিয়ে দাও দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, এবং কে কোথা থেকে দেখছো আমাকে সেইটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো আপুকে। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেনগুলো সলভ করব। সো তোমার স্বপ্ন যদি হয় মেডিকেল কিংবা নার্সিং, ঢাকা ইউনিভার্সিটি কিংবা ডেন্টাল, যেটাই হোক না কেন, জিকে কিন্তু সবার জন্য বোথ ইম্পর্ট্যান্ট। অ্যান্ড জিকে ছাড়া কিন্তু তোমার ভাত জুটবে না কপালে, ঠিক আছে? কারণ বিসিএস কি জিকে ছাড়া পসিবল? সো লেটস গো। আমরা আজকে ক্লাসটা শুরু করে যাব এবং তোমরা যারা মেডিকেল, নার্সিং কিংবা ঢাকা ইউনিভার্সিটি কিংবা ডেন্টাল, যেটাই তোমার স্বপ্ন হোক না কেন, মনে রাখবে এবারে কিন্তু সাধারণ জ্ঞানের হট টপিক হচ্ছে কি বলতো? জুলাই বিপ্লব, আই মিন কোটা সংস্কার থেকে স্বৈরাচার পতন। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড হট টপিক, ঠিক আছে? সো তোমরা সবাই এই রিলেটেড কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করবে এবং আজকে তো আমি তোমাদের প্রিভিয়াস কোশ্চেন সলভ নিয়ে চলে এসেছি। সো তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো, কোথা থেকে দেখছো আজকে লাইভ ক্লাসটা, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর কারো কোনো প্রবলেম থাকলে সেইটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। ওকে, সো লেটস গো। সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা সেটা একটু জানিয়ে দিও। আজকে লাইভ ক্লাসটা সবাই শেয়ার করে দিও এবং যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করবা তারা কিন্তু কমেন্ট সেকশনে আপুকে কিন্তু ডান লিখে দিও। ওকে, সো লেটস হ্যাভ এ লুক। আমরা আজকে কি পড়বো তোমরা সবাই একটু জানিয়ে দাও তো, কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং আজকে লাইভ ক্লাসটা সবাই শেয়ার করে দাও এন্ড ফ্রেন্ডস থেকে মেনশন করে দাও। মোহনা আক্তার আপু, আমি রংপুর থেকে বলছি। সো তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডস থেকে মেনশন করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেইটাও একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। সবাই দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করো, জানাও আপুকে। হাসান মামুন ময়মনসিং থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও আপুকে। সো লেটস গো, হ্যাভ এ নাইস ক্লাস ইনশাআল্লাহ। ওকে, সো লেটস গো। সাধারণ জ্ঞান জিকে, বিগত সালের প্রশ্ন সলভ। এট ফার্স্ট দেখো, দ্য ফার্স্ট কোশ্চেন ইজ ক্যাঙ্গারু দেশ নামে পরিচিত কোন দেশ? তোমরা কিন্তু জানো তোমাদের মেডিকেলের সার্কুলার দিয়ে দিয়েছে। সো মেডিকেল যাদের আজন্ম লালিত স্বপ্ন, আবেগ, আশা, ভরসা সবকিছু আমার মতো, সো মেডিকেলের কিন্তু তোমাদের ইন্টারন্যাশনাল অ্যাড করে দিয়েছে। সো তোমাদেরকে সবকিছুই পড়তে হবে, ঠিক আছে? কিছুই বাদ দেওয়া যাবে না। এমডি আব্দুল্লাহ পাবনা থেকে, মুনতাহা ইসলাম বরিশাল থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ আপু। সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দিও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। কারো কোনো প্রবলেম থাকলে সেইটাও একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। সো একের অ্যান্সারটা কি হবে সবাই একটু আমাকে জানিয়ে দাও। ক্যাঙ্গারু দেশ নামে পরিচিত কোনটা? সবাই একটু জানিয়ে দাও। নিউজিল্যান্ডকে বলা হয় বাতাসের শহর। নিউজিল্যান্ডকে কি বলা হয় বলো তো? নিউজিল্যান্ডকে বলা হয় বাতাসের শহর। তোমরা যখন দেখেছো না ক্রিকেট খেলা, ক্রিকেট খেলায় কি হয়, যখন বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে খেলা করতে যায় তখন কি হয় দেখেছো? ক্রাইস্টচার্চে এত বাতাস, ওদের পেস এত, মানে সেই সাথে এত বাতাস ওদের গ্রাউন্ড গুলাতে। বাংলাদেশে কিন্তু সেই পেস মোকাবেলা করতে হয়, সেই বাতাসকে মোকাবেলা করে খেলতে হয়। সো নিউজিল্যান্ডকে বলা হয় বাতাসের শহর, ঠিক আছে? তাহলে এখানে ক্যাঙ্গারু দেশ বলা হয় কোনটাকে? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও।
আচ্ছা ওকে, সো কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু আপুকে কিন্তু বলে দিও। ওকে, কারো কোনো প্রবলেম আছে? তাহলে একের অ্যানসারটা কি হবে সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও, একের অ্যানসারটা কি হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোনটাকে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আপুকে। আর যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা একটু কমেন্ট সেকশনে জান লিখো তো। ওকে, সো জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? সবাই একটু আমাকে বলো তো, জাতীয় শিশু দিবস, আমরা যেহেতু আজকে বিগত সালের প্রশ্ন সমাধান করছি, সো এই কোশ্চেনটা এসছে আমাদের, জাতীয় শিশু দিবস কবে? জাতীয় শিশু দিবস হচ্ছে 17ই মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে বিগত সরকার তার জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য ওই দিন জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হতো। যদিও বর্তমানে এই দিবসটা কিন্তু বাদ দেওয়ার একটা ঘোষণা অলরেডি জারি হয়েছে, সো 8টা দিবস বাদ দেওয়া ঘোষণা হয়েছে, তার মধ্যে এইটা একটা। সো এটা আগে দিবস ছিল এন্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, দ্যাটস ওয়াই তোমরা কিন্তু হচ্ছে একটু এটা জানিয়ে দাও তো কমেন্ট সেকশনে। 17ই মার্চ হচ্ছে জাতীয় শিশু দিবস, তাই না? বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এই দিবসটা পালন করা। জানিয়ে দাও জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে সবাই জানিয়ে দাও 17ই মার্চ, ঠিক আছে? এবং ওই দিনে কিন্তু আমরা কি বলতাম, যার চশমাটা ছিল দূরবীন, তর্জনী তলোয়ার, আগুন ঝরানো বজ্রকণ্ঠ কজনার ছিল আর, বাঙালি আজ গর্বিত জাতি তার কাছে চিরঋণ, আজ মহান নেতা শেখ মুজিবের শুভ জন্মদিন। সেই শুভ জন্মদিনটাই কবে? 17ই মার্চ, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আচ্ছা, এবার দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন জেলা সর্বপ্রথম পাকিস্তানি সেনা মুক্ত হয়? এইটার অ্যান্সার হবে কি? সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও তো। এটার অ্যান্সার হবে কি? যশোর। যশোর হচ্ছে সর্বপ্রথম শত্রুমুক্ত হয়। কবে শত্রুমুক্ত হয় জানো? সবাই একটু কমেন্ট করে জানাও তো। 6 ডিসেম্বর 1971। 6 ডিসেম্বর 1971 সালে প্রথম জেলা হিসেবে যশোর শত্রুমুক্ত হয়। এবং তোমরা কি জানো যশোরের অনেকগুলা প্রথম আছে? যশোর কিন্তু বাংলাদেশের সবথেকে প্রাচীন এবং ব্রিটিশ আমলেও প্রথম স্বাধীন জেলা এবং আমাদের মুক্তিযুদ্ধেও প্রথম শত্রুমুক্ত জেলা, এবং যশোর কিন্তু সর্বপ্রথম ডিজিটাল জেলাও। সো তোমরা কেউ কমেন্ট সেকশনে জানাও তো যশোরে কেউ আছো কিনা, যশোরে কেউ আছো কিনা কমেন্ট করো তো। আর তোমরা সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডকে মেনশন করে দাও, এবং যারা আজকে ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে জান লিখো তো আপুকে। এবং কে কোথা থেকে দেখছো সেইটা আমাকে একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। ওকে, ঠিক আছে, সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও আজকের কে কারোর বাসা যশোরে আছে কিনা। যশোর কি কারোর বাসা? একটু কমেন্ট সেকশনে যে যশোরিয়ান আছে তাকে একটু মেনশন করে দাও তো। মমিন লিখেছো কমেন্ট পড়েন না কেন আপু? যশোর হাবিবা, সিদরাতুল মুনতাহা, হাবিবা আক্তার, সিদরাতুল মুনতাহা, তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ইসরাত আফরিন লামিয়া, আসসালামু আলাইকুম আপু। লামিয়া তুমি, পূজা বাড়ুই, সৌরভ চন্দ্র, সবাইকে কমেন্ট করে দাও তোমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে। লামিয়া, থ্যাংক ইউ সো মাচ লামিয়া। তাহলে এটা অ্যান্সার কি হবে? যশোর। এন্ড যশোর 6 ডিসেম্বর 1971 সালে সর্বপ্রথম শত্রুমুক্ত হয়। এবং এই 6 ডিসেম্বর কিন্তু আরো দুইটা কাহিনী হয়। সর্বপ্রথম ভুটান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়, এবং ভুটানের পরে আমাদের প্রতিবেশী দেশ ভারত স্বীকৃতি দেয়। তাহলে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো সর্বপ্রথম স্বীকৃতি দানকারী রাব্বি মেনশন দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ আপু। তানহা, থ্যাংক ইউ সো মাচ আপু। ইসরাত আফরিন লামিয়া, পূজা বাড়ুই, সৌরভ চন্দ্র, জাকারিয়া, সবাইকে মেনশন করে দাও আজকের লাইভ ক্লাসে। এন্ড সবাই একটু জানিয়ে দাও এটা অ্যান্সার কি হবে। সবাই কে কে ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও। যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো সবাই জান লিখো, এবং সবাই কিন্তু সবার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিও। ওকে, তাহলে 6 ডিসেম্বর যশোর শত্রুমুক্ত হয়, ঠিক আছে?
তানহা আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সিদ্রাতুল মুনতাহা, দিদার, সাবিয়া খাতুন, সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দাও এন্ড ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই আজকে ক্লাসটা শেয়ার করো এন্ড ফ্রেন্ডদেরকে মেনশন করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা অ্যানসার কি হবে সবাই জানিয়ে দাও কমেন্ট সেকশনে। 6 ডিসেম্বর যশোর সর্বপ্রথম শত্রুমুক্ত হয়। আচ্ছা, এবার দেখো তাহলে ভুটান কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। ভুটান কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। এবং তোমার অপশনে যদি ভুটান না থাকে তাহলে অ্যানসার ভারত হবে। ভুটান ভারত দুজনেই 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয়, বাট যদি সর্বপ্রথম লেখা থাকে অবভিয়াসলি দ্য অ্যানসার উইল বি ভুটান। ওকে, ঠিক আছে, লেটস গো। এন্ড তোমরা সবাই আমাকে জানিয়ে দিও কিন্তু কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো এন্ড ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও। এন্ড তোমাদের যে কোনো প্রবলেমে তোমরা আপুকে নক দিতে পারো, ইনশাআল্লাহ আই অলওয়েজ উইথ ইউ। এন্ড study হোক, out of study হোক, any kind of problem you can share with me and I promise you I will help you. Okay, so admission time একটা স্টুডেন্ট অনেক ডিফিকাল্টিস ফেস করে, অনেক প্রবলেম ফেস করে। সো তোমরা সবাই একটু জানিয়ে দাও তো এটা অ্যানসার কি হবে। সবাই জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও তো আপুকে এটার অ্যানসার কি হবে। মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব কি? বীরশ্রেষ্ঠ। বলো তো বীরশ্রেষ্ঠ কতজন? বীরশ্রেষ্ঠ কতজন আপুকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। বীরশ্রেষ্ঠ কতজন? বীরশ্রেষ্ঠ কতজন কমেন্ট সেকশনে আপুকে একটু জানিয়ে দাও। বীরশ্রেষ্ঠ 7 জন। বলো তো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছে? 4 নাম্বার সেক্টরে। সবাই একটু কমেন্ট করে আপুকে জানিয়ে দিও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছে। সবাই একটু আপুকে জানিয়ে দাও। আর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছে? 8 নাম্বার সেক্টরে যুদ্ধ করেছে। নড়াইলের মহিষখোলা গ্রামে উনি জন্মগ্রহণ করেন এবং তখন নড়াইল যশোর 1 ছিল, এটা 8 নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। সো তোমরা সবাই একটু কমেন্ট করে আপুকে জানিয়ে দাও আজকে লাইভ ক্লাসে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাও আপুকে জানিয়ে দিও। ওকে, সো তোমরা সবাই কে কে ক্লাসটা শেয়ার করছো কমেন্ট সেকশনে কিন্তু ডান লিখো আপুকে, এন্ড তাদের তরফ থেকে আপুর জন্য অনেক অনেক ভালোবাসা। ওকে, দেখো তাহলে আমাদের বীরশ্রেষ্ঠ কতজন? 7 জন, ঠিক আছে। বীরশ্রেষ্ঠের মধ্যে সিপাহী হামিদুর রহমান কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছে তোমরা কি কেউ জানো? বীরশ্রেষ্ঠ কতজন কি কি নাম বলতে পারবে আপুকে? এবং এদের মধ্যে একজন আছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। মতিউর রহমানকে নিয়ে নির্মিত চলচ্চিত্র আছে, চলচ্চিত্রের নাম কি জানো? অস্তিত্বে আমার দেশ। আমি চলচ্চিত্রটা অনেকবার দেখেছি। আসলে আমি সাধারণ জ্ঞানের আমার কাছে প্রায় 30টা মতো নোট খাতা আছে, তার মধ্যে একটা খাতায় আছে শুধু সিনেমার নোট, যেখানে আমি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্লাস বাংলাদেশ রিলেটেড যে সিনেমাগুলো আছে সিনেমাগুলো দেখে সেগুলো সুন্দর করে নোট করেছি। যেমন ধরো অ্যাট ফার্স্ট আমার যে সিনেমাটা নোট করা আছে সেটা হচ্ছে ওরা 11 জন। সো আমি লিখেছি সিনেমার নাম ওরা 11 জন, পরিচালক চাষী নজরুল ইসলাম। 11 জনের মধ্যে এতজন মুক্তিযোদ্ধা, এতজন অভিনেতা, মেইন প্রেক্ষাপট কি, প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা এবং প্রথম কাজ শুরু করা সিনেমা, যে সিনেমায় একদম মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল তুলে ধরা হয়েছে। ওরা 11 জন সিনেমা কে কে দেখেছো বলো তো আমার কমেন্ট সেকশনে। আমি হিউজ মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা দেখেছি, ওরা 11 জন, নদীর নাম মধুমতি, ধীরে বহে মেঘনা, জীবনতরী, অনেক হিউজ হিউজ, মানে যত সিনেমা আছে মুক্তিযুদ্ধভিত্তিক সবই দেখেছি। এবং বীরশ্রেষ্ঠ দিন নিয়ে প্রথম চলচ্চিত্র নির্মিত হয়, সেটা হচ্ছে অস্তিত্বে আমার দেশ, যেখানে হচ্ছে মতিউর রহমানের স্ত্রী মিলি ওনার ভাষণ মানে ভাষ্য মতে প্রথমটা শুরু হয়, দেন তারপরে মূল সিনেমায় চলে যায়। সিনেমাটা আমি অনেকবার দেখেছি। তো তোমরা সবাই একটু কমেন্ট করে আপুকে জানিয়ে দাও তো তোমরা কি কি সিনেমা দেখেছো। এন্ড তোমরা একটু বলো তো তোমাদের স্বপ্নের মেডিকেল ভর্তি পরীক্ষা কবে? সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তাহলে বলো তো আর কতদিন বাকি আছে। সবাই কিন্তু আজকে ক্লাসটা শেয়ার করে দিও এবং সবাই যার যার জায়গা থেকে বাসায় বসে একটা সেলফ প্রিপারেশন নিও। আচ্ছা, তাহলে এটা কি হবে? মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ কতজন একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। এবার এইটার অ্যান্সার কি হবে আপুকে জানাও তো। ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত কোনটি? সবাই কমেন্ট করে জানাও, সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান তোমরা আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সার কি হবে। ইচ অ্যান্ড এভরিওয়ান কোশ্চেনটা জানিয়ে দাও। এটা হচ্ছে 60 গম্বুজ মসজিদ, যেটা হচ্ছে খুলনার বাগেরহাটে অবস্থিত 60 গম্বুজ মসজিদ। তোমরা কে কে গিয়েছো 60 গম্বুজ মসজিদে? আপুকে কিন্তু জানিয়ে দাও, আপু কিন্তু গিয়েছে। সো তোমরা কে কে গিয়েছো আপুকে একটু জানিয়ে দিও। ওকে, আচ্ছা তাহলে 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত আপুকে একটু বলো। 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? খুলনার বাগেরহাটে। ঠিক আছে, 60 গম্বুজ মসজিদ অবস্থিত। আমাকে একটু বলো তো 60 গম্বুজ মসজিদে গম্বুজ সংখ্যা কয়টা? আপুকে জানিয়ে দাও তো কমেন্ট সেকশনে। এই কোশ্চেনটা আমার আসছিল, যেটা হচ্ছে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার প্রেজেন্স মার্কস কুইজ কার্নিভাল হয়েছিল সারা বাংলাদেশের মধ্যে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি ওই কম্পিটিশানে সারা বাংলাদেশের 35,000 প্রতিযোগীর মধ্যে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করি, চ্যাম্পিয়ন হয়ে অল ওভার বাংলাদেশ। সো ওখানে আমার এই কোশ্চেনটা আসছিল একটা রাউন্ডে, ওখানে তো অনেকগুলা রাউন্ড ছিল। সো কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল অ্যাকচুয়ালি ওইটা মনে নাই, বাট এই কোশ্চেনটা ছিল যে 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও তো আপুকে 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা। সো মার্কস কুইজ কার্নিভাল ছিল এটা সাধারণ জ্ঞান ভিত্তিক রিয়েলিটি শো। ঠিক আছে, আমার সাধারণ জ্ঞান কিন্তু অল টাইম ফেভারিট। ঠিক আছে, তোমরা সাধারণ জ্ঞান কেমন লাইক করো আপুকে কিন্তু জানিয়ে দিও কমেন্ট সেকশনে। ঠিক আছে, সো মহিন, আহাদি, শাওন হোসেন, তোমরা একটু পূজা বারুই, সৌরভ চন্দ্র এদেরকে একটু মেনশন করে দাও। ঠিক আছে, আমাকে জানিয়ে দাও যে 60 গম্বুজ মসজিদটা কোথায় অবস্থিত এন্ড 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা। ঠিক আছে, and GK is all time my favorite, my love, my life, everything. ঠিক আছে, জিকে কিন্তু পড়তে আমার অনেক ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট সেকশনে কিন্তু আপুকে জানিয়ে দিও। ওকে, আচ্ছা দেখো স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে, এটার অ্যান্সার সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো, যেহেতু এটা বিগত সালের প্রশ্ন সমাধান। এই তো সৌরভ চন্দ্র আজকে ক্লাসটা শেয়ার করে দিও এন্ড ফ্রেন্ডকে মেনশন করে দিও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও। এটার অ্যান্সার হবে শেখ মুজিবুর রহমান। আচ্ছা, পর্বতের চূড়ায় আরোহণ করলে শ্বাসকষ্ট হয় কেন? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, কারণ উপরে বায়ুর চাপ কম থাকে এই জন্য। সাথে অ্যান্সার হবে ডি, উপরে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার অনেক কম থাকে, অনেক লো থাকে, দ্যাটস ওয়াই আমাদের ব্রেথিং অনেক টাইম লাগে প্লাস অনেক কষ্ট হয়। ওকে, এবং সাফিসিয়েন্ট অক্সিজেন থাকে না আমাদের। ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম আছে আপুকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আচ্ছা, কবর নাটকটি কোন প্রেক্ষাপটে লেখা? কবর নাটকটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা, এবং এইটা যখন মুনির চৌধুরীরা জেলে ছিলেন ভাষা আন্দোলনের সময়, ওই সময় হচ্ছে 21শে ফেব্রুয়ারি এটা ভাষা আন্দোলন উদযাপন করার জন্য রমেশ দাশগুপ্ত মুনির চৌধুরীকে রিকোয়েস্ট করে যে কিছু একটা লেখার জন্য। দেন ডক্টর মুনির চৌধুরী জেলে বসে রচনা করে ফেলে কবর নাটক নামে একটা অবিস্মরণীয় একটা সৃষ্টিকর্ম। ঠিক আছে, সো যারা আসলে প্রকৃত মেধাবী তারা কিন্তু কখনো বসে থাকে না। সে জেলে গিয়েছে বাট সে লেখালেখি কিন্তু ছাড়ে নাই, কলম ছাড়ে নাই। ঠিক আছে, সো তোমরা একটু জানিয়ে দাও এটার অ্যান্সার কি হবে। এবং যারা যারা আজকে ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখো তো এটার অ্যান্সার কি হবে আমাকে বলো তো। জাতিসংঘের সাধারণ পরিষদে এবং সাধারণ পরিষদের 29তম অধিবেশনে, 29তম অধিবেশন। সো সবাই একটু কমেন্ট করে জানাও এটার অ্যান্সার কি হবে। 29তম অধিবেশনে বঙ্গবন্ধু সর্বপ্রথম বাংলায় ভাষণ দেয় জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালে। এখানে সালটা লেখা নাই, তোমরা লিখে নাও সালটা 1974 সালে।
সো সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দিও। সাবিয়া খাতুন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সাবিয়া আজকে ক্লাসটা শেয়ার করো আর ফ্রেন্ডকে মেনশন করে দিও। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? এইটার অ্যানসার কি হবে দ্রুত বলো। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ আমাকে বলো তো। 360 আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে? এবং লন্ডন কোন জেলাকে বলা হয় বলো তো আমাকে। 360 আউলিয়ার দেশ বলা হয় কোনটা? তাহলে বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? আপুকে একটু কমেন্ট সেকশনে জানাও তো। সিদরাতুল মুনতাহা হুমায়রা রহমান, সিদরাতুল মুনতাহা সৌরভ চন্দ্র, হাবিবা আক্তার এন্ড ইস্তাদাফিন লামিয়া, সবাই বেশি বেশি করে কমেন্ট করো এবং আজকে যারা ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখো, ঠিক আছে? আমাদের জাতীয় সঙ্গীতের সুরকার কে? সবাই একটু কমেন্ট করে আপুকে জানিয়ে দাও এটার অ্যানসার কি হবে। এন্ড জাতীয় সঙ্গীতের প্রথম 10 লাইন কিন্তু যে কোনো অনুষ্ঠানে গাওয়া হয়, ঠিক আছে? সো আমাদের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম 1905 সালে সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত কোন পত্রিকায়? বঙ্গদর্শন পত্রিকায়। কত সালে? 1905 সালে। সবাই একটু লিখে নাও। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতটি সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। সবাই একটু কমেন্ট করে আপুকে জানাও কত সালে এটা প্রকাশিত হয়। সিদরাতুল মুনতাহা, মেমোরি অফ লাইফ, ভেরি গুড। সৌরভ চন্দ্র, আহসান আহমেদ স্যার আপনার ক্লাস কটা থেকে শুরু? স্যার ওকে, আচ্ছা যাই হোক 5:30 থেকে শুরু। আচ্ছা আমার ক্লাস 5:30 থেকে শুরু, ঠিক আছে? সো তোমরা সবাই জয়কলির পেজে চোখ রেখো ইনশাআল্লাহ। আর যেদিনই ক্লাস মানে হোক না কেন ক্লাস 5:30টায় স্টার্ট হয় ইনশাআল্লাহ। সো তোমরা 5:30টায় জয়কলির পেজে চোখ রাখবা, ঠিক আছে? আচ্ছা তাহলে 1905 সালে জাতীয় সঙ্গীত বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। সবাই এটা লিখে নিয়েছো? সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও কত সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? সবাই একটু কমেন্ট করে আপুকে জানাও তো। সৌরভ চন্দ্র, ইস্তাদাফিন লামিয়া, সাবিয়া আক্তার, সানজিদা আক্তার, তামান্না সাথী, কাফি আহমেদ। আচ্ছা সবাই আজকে ক্লাসটা কিন্তু শেয়ার করে দাও, কমেন্ট পড়েন না। আচ্ছা মাকসুদুল মমিন তুমি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আজকে ক্লাসটা শেয়ার করে দাও ফ্রেন্ড সার্কেলে। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আপুকে। আচ্ছা সো কারো কোনো প্রবলেম আছে আপুকে কিন্তু জানিয়ে দিও কমেন্ট সেকশনে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা অ্যানসার কি হবে সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে। মনি মাকসুদুল মমিন কমেন্ট করে জানাও আমাকে। আরিয়াস, সুমাইয়া তাবাসসুম আরিয়া, ইশতিয়াক আহমেদ রিফাত এন্ড ইসরাত জাহান হায়াতি। বাহ, ইসরাত জাহান হায়াতি নামটা তো সুন্দর। মুগ্ধ দাস, সবাই আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সবাই এটা কমেন্ট করো। সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। সিলেটে কি দন্তস্ব আছে? সুরমাতেও দন্তস্ব আছে। সো সিলেট সুরমা, তাহলে সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা নদীর তীরে, ঠিক আছে? সবাই এটা আমাকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। শামিন মিয়া, জয়া, সিদ্ধাতুল মুনতাহা, সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করো। এন্ড ফ্রেন্ড সার্কেলে ক্লাসটা মেনশন করে দাও, শেয়ার করো এন্ড ফ্রেন্ডদেরকে মেনশন করো। তাহলে সিলেট কোন নদীর তীরে অবস্থিত এবং সিলেটকে কি বলা হয়? 360 আউলিয়ার দেশ বলা হয়। সিলেটের পূর্ব নাম কি বলো তো সবাই কমেন্টে আমাকে। সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ। সবাই বেশি বেশি করে কমেন্ট করো এন্ড শেয়ার করে দিও। এন্ড সিলেটকে কি বলা হয়? 360 আউলিয়ার দেশ বলা হয়। এবং সিলেট কিন্তু আমাদের বাংলাদেশে অনেক কিছুতে প্রথম আছে, ঠিক আছে? বলো তো
সর্ব দক্ষিণ আর সর্ব উত্তরের জেলাগুলো কোনটা? তাহলে 360 আউলিয়ার দেশ বলা হয় কাকে? সিলেটকে। তাহলে সিলেট কোন নদীর তীরে অবস্থিত? কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। এন্ড সিলেটের পূর্ব নাম কি? সিলেটের পূর্ব নাম কি এটাও কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। 360 আউলিয়ার দেশ কোনটা? সিলেটের পূর্ব নাম কি আর কোন নদীর তীরে অবস্থিত? 14 কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো তো? সুরমা। সুরমা নদীর তীরে অবস্থিত। এবং সিলেট কেউ ঘুরতে গিয়েছো? আচ্ছা, তো সিলেট কিন্তু অনেক খুবই সুন্দর একটা জায়গা, যেখানে অনেক কিছু ঘোরার আছে। শ্রীপুর, শ্রীমঙ্গল, অনেক কিছু ঘোরার আছে। মৌলভীবাজার। কে কে সিলেট ঘুরতে গিয়েছো আপুকে জানিয়ে দিও কমেন্ট সেকশনে। আচ্ছা, হামিদুর রহমান লিখেছো অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ ক্লাসটি। আচ্ছা, 12 আউলিয়ার দেশ কোনটা? সবাই একটু এটাও আমাকে জানিয়ে দিও কমেন্ট সেকশনে। আর 360 আউলিয়ার দেশ কোনটা? 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সংস্থা? ইউনেস্কো। ইউনেস্কো, জাতিসংঘের ইউনেস্কো। কত সালে একটু আমাকে জানিয়ে দাও তো কমেন্ট সেকশনে। আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। 1999 সালে 17ই নভেম্বর। 1999 সালে 17ই নভেম্বর ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় 21শে ফেব্রুয়ারিকে। 1999 সালের 17ই নভেম্বর। ঠিক আছে। এবং তৎকালীন হুমায়ুন রশিদ চৌধুরী সহ বিদেশিদের অক্লান্ত প্রচেষ্টায় আমরা আমাদের এই দেশটাকে এবং মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস কিন্তু পৃথিবীতে বিরল। শুধুমাত্র একমাত্র বাঙালি, আমরা বাঙালি জাতি শুধুমাত্র বাংলার জন্য, নিজের ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছি, কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল। সো এটা সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। এবং আমরা সবাই ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানবো এবং ভাষা শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি হবে? 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো। কত নভেম্বর একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর 15 এর অ্যান্সার কি হবে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও। সবাই একটু কমেন্ট সেকশনে। আমি কিন্তু এখন কমেন্টগুলো পড়বো। সৌরভ চন্দ্র, সিদ্ধাতুল মুনতাহা, রিয়া মনি, ইব্রাহিম, রিয়া মনি, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। রাব্বি, তারপরে মেধাবীরা বলে পাকিস্তান আমাদের ঘনিষ্ঠ বন্ধু। কি বুঝি নাই তোমার কথা। আচ্ছা, শাওন হোসেন আগে থেকে বল। আর কারো কোনো কোশ্চেন থাকলে সবাই একটু কমেন্ট করে জানিও আমাকে। এবং এটার অ্যান্সার কি হবে সবাই একটু জানাও। মুগ্ধ দাস, মেমোরি অফ লাইফ। মাকসুদুল মমিন, মাকসুদুল মমিন, ভেরি গুড। তুমি আজকে ক্লাসটা শেয়ার করে দিও এবং তুমি ফার্স্ট থেকে খুব স্পন্টেনিয়াস অ্যান্সার করছো। থ্যাংক ইউ সো মাচ মাকসুদুল মমিন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। রংপুর, সৌরভ চন্দ্র, ভেরি গুড। সাবিয়া খাতুন, ভেরি গুড। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আজকে ক্লাসটা সবাই শেয়ার করো। এন্ড ফ্রেন্ড সার্কেলে সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করো। সবাই, ইচ এন্ড এভরিওয়ান যারা শেয়ার করছো তারা আপুকে কমেন্ট সেকশনে কিন্তু গান লিখো। এবং আমাদের বিভিন্ন ধরনের গান আছে, লোকসঙ্গীত আছে। কি কি আছে আপুকে একটু জানিয়ে দাও তো কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম থাকলে সেইটাও একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রবলেম আছে তোমাদের আপুকে কমেন্ট সেকশনে কিন্তু জানিও কোনো প্রবলেম থাকলে। আচ্ছা, সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? কোথায় স্থাপিত হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র? এন্ড মুক্তিযুদ্ধের সময় কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ভেরি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তারা হচ্ছে দেশপ্রেমমূলক বিভিন্ন গান, কবিতা, সংবাদ তো প্রকাশ করতোই, যেগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধে জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের কিন্তু সাহস যোগাতো, অনুপ্রেরণা দিত। সো আমাদের যারা সূর্য সন্তান ছিল, আমাদের যারা ধন্য পুরুষ ছিল, আমাদের যারা ধন্য বাঙালি ছিল, যারা আমাদের ধন্য জাতি
হিসেবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছে। সেই বীর সন্তানদের কিন্তু অনুপ্রাণিত করতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হওয়া গান, কবিতা, গল্প বা সংবাদ এগুলো। আমাকে একটু জানাও তো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব থেকে জনপ্রিয় একটা পাঠ ছিল, সেটা হচ্ছে চরমপত্র। কে পাঠ করতো বলো তো? চরমপত্রের কে পাঠ করতো? চরমপত্রের পাঠক কে ছিল? একটু কমেন্ট সেকশনে জানাও তো আপুকে। এমআর আক্তার মুকুল, এমআর আক্তার মুকুল ছিল চরমপত্রের পাঠক। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সার কি হবে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের থেকে চরমপত্র পাঠ করা হতো, যার পাঠক কে ছিল একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও। সবাই আছে ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডকে মেনশন করে দাও। চট্টগ্রামের কালুরঘাটে, চট্টগ্রামের কালুরঘাটে সবাই একটু আছে ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডকে মেনশন করো। কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাও আপুকে একটু জানিয়ে দিও। ওকে, এটা হবে চট্টগ্রামের কালুরঘাট, ঠিক আছে। এবং চরমপত্রের পাঠক কে ছিল? এমআর আক্তার মুকুল। এমআর আক্তার মুকুলের বিখ্যাত লেখা কি আছে বলো তো? আমি বিজয় দেখেছি। আমি বিজয় দেখেছি এর রচয়িতাকে বা এর লেখককে, রাইটারকে এমআর আক্তার মুকুল। এবং এমআর আক্তার মুকুল আমাদের চরমপত্রের একজন পাঠক ছিল, যিনি পাঠ করতেন। অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান এমআর আক্তার মুকুল। আমি বিজয় দেখেছি এর লেখককে, আমি বিজয় দেখেছি এর লেখককে এমআর আক্তার মুকুল। এবং এমআর আক্তার মুকুল কত সালে জন্মগ্রহণ করেন একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, মানবদেহের কশেরুকার সংখ্যা কয়টি? এর মধ্যে বায়োলজি চলে আসছে। আচ্ছা, তো এমআর আক্তার মুকুলের লেখা বিখ্যাত বইটির নাম কি? আমি বিজয় দেখেছি, ঠিক আছে। আমি বিজয় দেখেছি, সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এমআর আক্তার মুকুল। আপু আপনি তো বলার চান্স দিচ্ছেন না আপু, একটু ফাস্ট করতে হবে। তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে একটু দ্রুত কমেন্ট করো, আজকে একটু ফাস্ট করতে হবে। সো তোমরা একটু কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দাও, আপুকে দ্রুত কমেন্ট করো, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কি হবে? আর এমআর আক্তার মুকুলের বিখ্যাত বইয়ের নাম কি? আমি বিজয় দেখেছি। তোমরা কি কেউ বইটা পড়েছো? মিজানুর রহমান, রাফাত রহমান, ইসরাত জাহান হায়াতি। হায়াতি নামটা আমার অনেক ভালো লেগেছে। মুসলিমা খাতুন, সরিয়া হুসাইন, মিজানুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। সো এটা অ্যান্সার হবে কি? 33টি। এটার অ্যান্সার কি? কশেরুকার সংখ্যা 33টি। সবাই একটু কমেন্ট করে আপুকে জানিয়ে দাও 33টি। আচ্ছা, পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশে ভ্রমণ করেন কে? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, যেহেতু তোমার সব অ্যাডমিশন টেস্টে কিন্তু এখন ইন্টারন্যাশনাল হয়েছে। আগে তো ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল কোশ্চেন ছিলই, বাট দিস ইয়ার থেকে কিন্তু মেডিকেল, ডেন্টাল এগুলাতেও কিন্তু তোমার ইন্টারন্যাশনাল অবভিয়াসলি অ্যাড হয়ে গিয়েছে অলরেডি। আই থিঙ্ক ইউ নো দ্যাট। সো আই থিঙ্ক তোমাদের ইন্টারন্যাশনালে অনেক ল্যাকিংস আছে। সো ইন্টারন্যাশনালে আমি স্পেশাল নোটও বানিয়েছি, যার যা লাগবে যে কেউ নক দিতে পারো। আর এছাড়া এটার অ্যান্সারটা সবাই একটু জানিয়ে দাও, ইন্টারন্যাশনাল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সব এক্সামের জন্যই আসবে। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি হবে আপুকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। সবাই একটু কমেন্ট করো। And 19 ডি, ভেরি গুড। ইশতিয়াক আহমেদ, রিফাত, ইব্রাহিম, তামান্না, সাথী, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও, এবং কারো কোনো প্রবলেম থাকলে সেইটাও একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। সবাই একটু কমেন্ট করো তো, কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাও একটু আপুকে জানিয়ে দিও কমেন্ট সেকশনে। ওকে, সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। জাতিসংঘের শিশু অধিকার কনভোকেশন অনুযায়ী শিশু কারা? 18 বছরের কম বয়সী সবাই শিশু। তাহলে এখানে কি সবাই শিশু না? কে কে শিশু আছে একটু কমেন্ট করে জানাও তো। 18 বছরের নিচে সবাই শিশু। তাহলে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কি 18 বছরের নিচে সবাই শিশু না, শিশুর মা, অনেকে শিশুর বাপও হয়ে যায়, ঠিক আছে।
সো জাতিসংঘের তথ্য অনুযায়ী 18 বছরের নিচে সবাই শিশু, বাট বাংলাদেশের পার্সপেক্টিভে 18 বছরের এই বয়সটাতে অনেকে বাপ মা হয়ে গেছে। সো শিশু না, শিশুর বাবা মা। সো স্যাড, আমি জীবন যুদ্ধে পিছায় আছি। আচ্ছা, সো এবার দেখো এইটার কোশ্চেন তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কোন দুইটা? একটা তো ভারত, তোমরা বুঝতেই পারতেছো ভারত সব জায়গায় সেম, বাট এই পাশে কোনটা হবে একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও আপুকে, সবাই কমেন্ট করো এটার অ্যান্সার কি হবে, সবাই একটু কমেন্ট করে আপুকে জানিয়ে দাও। তারা কোনো প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা সেটা একটু আপুকে জানিয়ে দিও কমেন্ট সেকশনে। তাহলে এটার অ্যান্সার কি হবে? বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কোন দুইটা? 18 বছরের নিচে সবাই শিশু না, বাংলাদেশের পার্সপেক্টিভে শিশুর মা। সো তোমরা কারা কারা শিশু আছো একটু জানিয়ে দিও কমেন্ট সেকশনে আপুকে। সাবিয়া আক্তার, মুগ্ধ দাস, সৌরভ চন্দ্র, সাবিয়া খাতুন, মোকসেদুল ইসলাম, মনিকা মনি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দাও। ভারত, মায়ানমার। সানজিদা আক্তার শিশু। আর কে কে শিশু আছো শিশুদেরকে একটু মেনশন করে দাও তো। যারা যারা শিশু আছো সেই শিশুদেরকে মেনশন করো। 18 বছরের নিচে যারা আছো, 18 বছরের নিচে যারা আছো সবাই সবাই কিন্তু শিশু। তাহলে তোমার চোখে যে শিশু তাকে একটু মেনশন করো। এখন এই ক্ষেত্রে তোমার বয়ফ্রেন্ড যদি তোমার সেম এজ হয় তাহলে সেও কিন্তু শিশু, দুই শিশু। সাবিয়া খাতুন, কি ব্যাপার? আচ্ছা, তাহলে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও, এবং কে কে এখানে ঘুরতে গিয়েছো সেটাও আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। ঠিক আছে, সো একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? এখন তোমাদের যাদের ঘুরতে যাওয়ার টাকা নাই তারা কি করবা, দুইটা কিডনি আছে, একটা সেল করে দিবা আর একটা দিয়ে ঘুরতে যাবা, ফেসবুকে আপলোড দিবা, আর সবাই দেখবে ওয়াও এ এত এত জায়গায় ঘুরতে গিয়েছে। এখন কেউ তোমার কিডনি খুলে দেখবে না যে কিডনি আছে কি নাই। আর একটা কিডনি দিয়ে তো খুব ভালোভাবে রান করতে পারবা, প্রবলেম নাই। আর একটা কিডনি বিক্রি করে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া বা বাংলাদেশ সব জায়গায় ঘুরে বেড়াবো, অনেক জায়গায় ঘোরা যাবে। একটা কিডনি সেল করলে আইফোন হবে, বাংলাদেশ, ইন্ডিয়া, অনেক কিছু ঘোরা যাবে। ঠিক আছে, আচ্ছা। আর সো যাদের নিজেরটা বিক্রি করতে কষ্ট হবে তারা এক্সেটটা বিক্রি করতে পারো, বিক্রি করে সব জায়গায় ঘুরে বেড়াবা। ঠিক আছে, আইফোনও কিনতে পারো, তোমার হাতে আইফোন আছে। এখন তুমি আইফোন কি দিয়ে কিনলা সেটা কি আইফোনের গায়ে লেখা থাকে যে কিডনি বিক্রি করে কিনছো না কি করে কিনছো? ঠিক আছে, সো তোমরা সবাই কিন্তু যাদের ঘুরতে মন চাইবে, আইফোন কিনতে মন চাইবে, ইউ ক্যান সেল ইউর কিডনি। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। সবাই একটু কমেন্ট করো তো। সাদিয়া ইসলাম, ইব্রাহিম, সবাই একটু কমেন্ট করো আমাকে। নজরুল ইসলাম, তামান্না, সাথী, সবাই একটু কমেন্ট করো, আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সারটা কি হবে। এবং যার যার এইসব জায়গাগুলো প্রবাল দ্বীপ, কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি এগুলা ঘুরতে ইচ্ছে করবে তারা সবাই কিডনি সেল করে একবার করে ঘুরে আসবা। ঠিক আছে, কেউ বসে থাকবা না। তোমার কিডনি আছে কি নেই কেউ দেখতে আসবে না, খুলে কেউ দেখবে কিডনি আছে কি নেই? বাড়ি থেকে বোঝা যাবে না কিডনি আছে কি নাই, তুমি শুধুমাত্র ঘুরে আসলেই হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে একটু কমেন্ট সেকশনে আমাকে জানাতে আসা হবে। সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন হবে। তোমরা যারা সন্দ্বীপ বলছো তারা ভুল, এটার অ্যান্সার হবে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন অ্যান্সার হবে, সেন্ট মার্টিন অ্যান্সার হবে। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও এটার অ্যান্সার হবে সেন্ট মার্টিন। তোমরা যারা কমেন্টে সন্দ্বীপ লিখছো তারা ভুল। ঠিক আছে, সেন্ট মার্টিন হবে, সেন্ট মার্টিন অ্যান্সার হবে। আচ্ছা, বড়পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত? দিনাজপুর। তোমরা সবাই বড়পুকুরিয়া কয়লা খনির নাম শুনছো না? দিনাজপুরে অবস্থিত বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লা খনি। এবং এই বড়পুকুরিয়া কয়লা খনির একটা মামলায় কিন্তু খালেদা জিয়াকে একটা পানিশমেন্ট দেওয়া হয়, জেল না সামথিং লাইক দ্যাট, এরকম কিছু। ঠিক আছে, সো এই সেই বড়পুকুরিয়া কয়লা খনি।
ঠিক আছে, যেটা দিনাজপুরে অবস্থিত। সো তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, কার কোনো প্রবলেম থাকলে সেটা একটু আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং যারা আজকে কাজটা শেয়ার করছো তারা একটু কমেন্ট সেকশনে ডান লিখো, তো সবাই ডান লিখো। রাফাত হোসেন লিখেছো আপুর হাসিটা অসাধারণ। ও ইউ মেক মি ইমোশনাল, কেউ বলে নাই, মানে আফসোস, লিটার ইউ মেক মি ইমোশনাল। আচ্ছা, নাদিয়া ইসলাম লিখেছে আপু আপনার একটা কিডনি দিবেন। আচ্ছা, আমার কিডনি নিয়ে তুমি কি করবা সেটা আগে শুনি। আইফোন কিনবা নাকি ঘুরতে যাবা? যদি ঘুরতে যাও তাহলে ভেবে দেখতে পারি যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা অ্যানসার কি হবে বলো? বড়পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত? দিনাজপুর। বড়পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত? দিনাজপুরে অবস্থিত। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। কেউ কমেন্ট করছো না কেন? আজকে ক্লাসটা কেউ শেয়ার করছো না, কি ব্যাপার? সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে জানিয়ে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, কোনো প্রবলেম আছে কিনা। সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে ফ্রেন্ড সার্কেলে জানিয়ে দাও কোনো প্রবলেম আছে কিনা সবাই, ইচ এন্ড এভরিওয়ান। সাবিয়া খাতুন লিখেছো শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ সাবিয়া। তাহলে এটা অ্যানসার কি হবে? পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ কোনটা? এশিয়া, অবভিয়াসলি, যেটা আমরা বাস করি সেইটাই। ঠিক আছে, সো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো এটা অ্যানসার কি হবে। আচ্ছা, নাদিয়া ইসলাম বললে না তো কি করবা আমার কিডনিটা নিয়ে, জানিয়ে দিয়ে দিও। আই উইল ট্রাই, দেখা যাক। পিয়ার হাসান রাব্বি লিখেছে শেয়ার করলে কি 5 টাকা পাবো? আচ্ছা ঠিক আছে, হচ্ছে শেয়ার করো, আমাকে নক দিও আর তোমার বিকাশ নাম্বার পাঠিয়ে দিও, সেন্ড করে দিব 5 টাকা। ঠিক আছে। আর আচ্ছা, এমডি ইব্রাহিম লিখেছে আপু আপনার বাড়ি কোথায়? তুমি কি ঘুরতে আসবে আমার বাসায়? খুলনায় চলে আসো, যশোর, খুলনা, সাতক্ষীরা একবারে সব ঘুরে যেও, দাওয়াত থাকলো। ওকে, সুন্দরবন ঘুরতে এসো, অনেক কিছু ঘুরতে এসো। আচ্ছা, সাবিয়া খাতুন, হায়াতি, সবাই একটু কমেন্ট করো। মোকসেদুল মমিন, ভেরি গুড। মোকসেদুল মমিন আজকে ক্লাসটা একটু শেয়ার করে দিও তুমি খুবই স্পন্টেনিয়াস অ্যানসার করছো, থ্যাংক ইউ সো মাচ মোকসেদুল মমিন। এবং তোমার ফ্রেন্ডকে একটু মেনশন দিয়ে দাও, শুধু অ্যানসার করলে হবে না, ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও, সবাই মিলে ক্লাসটা করো। এন্ড হিমছড়ি কোন জেলায় অবস্থিত? সবাই একটু জানিয়ে দাও। হিমছড়ি, আমি গিয়েছি হিমছড়িতে, সো তোমরা কে কে গিয়েছো সেটাও জানিয়ে দাও। এবং এটা কোন জেলায় অবস্থিত জানিয়ে দাও। আমি কিন্তু কিডনি বিক্রি করে যাইনি, এমনি গিয়েছিলাম, কিডনি আমার 2টাই আছে। ঠিক আছে। আচ্ছা, সো হিমছড়ি কোন জেলায় অবস্থিত? বাট আইফোন নাই, ভাবতেছি এটা কিডনি বিক্রি করে আইফোন কিনবো। আচ্ছা, তাহলে এটা অ্যানসার কি হবে? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। হিমছড়ি কোন জেলায় অবস্থিত? হিমছড়ি কোন জেলায় অবস্থিত জানিয়ে দাও। তোমরা কিন্তু আগে থেকে হচ্ছে এখন জিকেতে বাংলাদেশের কোন জায়গাটা সবথেকে বেশি সুন্দর এগুলো কিন্তু জেনে রাখবা। যেমন কক্সবাজার, সেন্ট মার্টিন এগুলো তো আছে, এছাড়াও কিন্তু বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সাজেক অনেক সুন্দর, দেন তোমার মিনি বান্দরবন জায়গাটা অনেক সুন্দর, যেটা তোমার কক্সবাজার থেকে একটু মানে ওখানেই আর কি, বাট জায়গাটা অনেক সুন্দর। বান্দরবন না, মিনি বান্দরবন। সো তোমরা সবাই একটু এই রিলেটেড জিনিসগুলো পড়ো, হানিমুনে ওইখানেই চলে যেও। ঠিক আছে। সবাই তো আর থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাইতে পারবা না, সো যারা যাইতে পারবেন তারা বাংলাদেশের সুন্দর সুন্দর প্লেসে যায়ও। ঠিক আছে, দেশের টাকা দেশেই থাকুক। আচ্ছা, তাহলে এর আনসার কি হবে? সবাই একটু কমেন্ট করো, আমাকে জানিয়ে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু আপুকে জানিয়ে দিও কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু জানিয়ে দিও। কারো কোনো প্রবলেম থাকলে সেটাও জানিয়ে দিও। হিমছড়ি কোন জেলায় অবস্থিত? সবাই একটু কমেন্ট করো। 17ই মার্চ 2020 কি কারণে স্মরণীয়? সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও এটা অ্যানসারটা কি হবে। অ্যানসার হবে এ। ঠিক আছে, ওকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে ঘোষণা করা হয়? অলরেডি আমি বলেছি 1999 সালের 17ই নভেম্বর। কে ঘোষণা দেয়? ইউনেস্কো কর্তৃক ঘোষণা হয়।
ইউনেস্কো কর্তৃক ঘোষণা হয় 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো কর্তৃক ঘোষণা করা হয়। সো তোমরা সবাই আজকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও ফ্রেন্ড সার্কেলে, ক্লাসটা সবাই শেয়ার করো। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু আপুকে জানিয়ে দাও কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করো, ফ্রেন্ড সার্কেলে মেনশন করো, এবং যারা যারা আজকে ক্লাসটা শেয়ার করছো তারা সবাই একটু ডান লিখো, তো সবাই ডান লিখো কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম থাকলে আপুকে জানিয়ে দিও, আমি খুব আর্লি ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আর বেশি কোশ্চেন নাই। বাংলাদেশের জাতীয় খেলা কোনটা বলো তো? বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু বা কাবাডি। এখন আমাকে বলো বাংলাদেশের জাতীয় খেলা কেন হাডুডু বা কাবাডি? কারণ আমরা বাঙালিরা কি করি, যে উপরে উঠতে যায় বা যার উন্নতি তাকে আমরা টেনে নিচে নামাই ধরি, তাই না? আমাদের কাজই হচ্ছে এটা, আমরা অন্যের ভালো দেখতে পাই না। এরকম কাবাডিও তো একই রকম খেলা, পা ধরে টানাটানি, মানে ওরকম আর কি, টেনে নিচে নামাই আনা। সো বাংলাদেশের জাতীয় খেলা কেন হাডুডু সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। তাহলে বাংলাদেশের জাতীয় খেলা কোনটা সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। ইচ এন্ড এভরিওয়ান কোশ্চেন অ্যানসার করো, কমেন্ট করো, এন্ড কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে একটু কমেন্ট সেকশনে জানাও তো আপুকে। আচ্ছা, তাহলে এটা অ্যানসার কি হবে সবাই একটু জানাও। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু বা কাবাডি। হাডুডু বা কাবাডি হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা। হায়াতি, সিদ্ধাতুল মুনতাহা, থ্যাংক ইউ সো মাচ। তানিয়া তানহা, রিয়াদুল ইসলাম, সবাই কমেন্ট করো, কমেন্ট পড়ছি। মজুমদার অভি, সৃজন মজুমদার অভি, সৌরভ চন্দ্র, মান্তাহা ইসলাম, সানজিদা আক্তার। পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে? সবাই একটু কমেন্ট করো। আমরা যখন ছোট বাচ্চা ছিলাম, এখনো বাচ্চাই আছি আমি অবভিয়াসলি, বাট যখন আগে ক্লাস 3 বাচ্চা ছিলাম তখন কিন্তু আমাদের একটা গল্প ছিল, নদীর নাম মেঘনা। ওখানে একটা মা আর তার মেয়ের কথোপকথনের মাধ্যমে গল্পটা সামনে এগিয়ে যায়। ওখানেও কিন্তু এই জিনিসটা ছিল যে মেঘনা নদী সাথে কোথায় মিলিত হয়েছে পদ্মা নদী। আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে, সবাই একটু কমেন্ট করো। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও কোনো প্রবলেম আছে কিনা। ইচ এন্ড এভরিওয়ান কমেন্ট করো, সবাই কমেন্ট করো, কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা আপুকে একটু জানিয়ে দাও। সবাই একটু কমেন্ট করো তো, কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা আপুকে জানিয়ে দাও। আচ্ছা, সবাই কমেন্ট করো, ঠিক আছে। তারপরে লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। সিলেটের প্রাচীন নাম কি? শ্রীহট্ট না জালালাবাদ নাকি শ্রীপুর? কি আমাকে সবাই একটু জানিয়ে দাও। এইটার অ্যানসার কি হবে সবাই জানাও আমাকে। সিলেটের পূর্ব নাম কি? এইটার অ্যানসার কিন্তু দুইটা হবে। সিলেটের টোটাল প্রাচীন নাম আছে 3টা, শ্রীহট্ট, জালালাবাদ, দুইটাই হচ্ছে সিলেটের প্রাচীন নাম। তাহলে এর অ্যানসারটা কি হবে? যেটা হচ্ছে তোমার জালালাবাদ, মুসলিম যুগে সিলেটকে জালালাবাদ বলা হতো, ঠিক আছে। তো সবাই একটু জানিয়ে দাও আগের, এবং আগের অ্যানসার উত্তরটা হবে চাঁদপুর, আগের উত্তরটা হবে চাঁদপুর, এবং এইটা হবে দুইটা অ্যানসার, শ্রীহট্ট, জালালাবাদ, শ্রীহট্ট, জালালাবাদ দুইটা অ্যানসার হবে। এবং 360 আউলিয়ার দেশ বলা হয় কাকে? সিলেটকে। এন্ড সিলেটের প্রাচীন নাম বা পূর্ব নাম হচ্ছে শ্রীহট্ট বা জালালাবাদ। এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের নথি অনুসারে শ্রীহট্ট বাংলা সুবাহকে জেলা হিসেবে না সংজ্ঞায়িত করেছিল, এই জন্য শ্রীহট্ট, ঠিক আছে। দুইটা নামই সিলেটের প্রাচীন নাম। তাহলে এটা অ্যানসার কি হবে? এবং সিলেটের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, অনেক সুন্দর। এবং সিলেটের খুব ভালো একটা খাল আছে, লালা খাল, খালটা অনেক সুন্দর, ব্লু কালার ওয়াটার, অ্যান্ড ওখানে বোটে করে ঘুরলে অনেক সুন্দর লাগে। আমি সিলেট গিয়েছি, লালা খালেও গিয়েছি, অনেক অনেক জায়গায় গিয়েছি, সিলেটের সব জায়গায় মোটামুটি ঘোরা হয়েছে, অনেক সুন্দর। চা বাগানেও গিয়েছি, চাও নিয়ে এসছি। সো তোমরা কে কে সিলেট গিয়েছো আমাকে একটু জানিয়ে দিও কমেন্ট সেকশনে। যারা যেতে পারবে না কিডনি সেল করে চলে যাবা, হয়ে গেল। আচ্ছা, ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগ হয়? আর যার মনে করবা নিজেটা দিতে কষ্ট হচ্ছে সে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে, অথবা এক্সেটটা নিয়ে নিতে পারো।
আচ্ছা, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেটস হয়। ভিটামিন ডি এর অভাবে দুইটা রোগ হয়, একটা হচ্ছে রিকেটস আর একটা হচ্ছে অস্টিওম্যালেশিয়া। আমাকে জানাও তো শিশুদের কোনটা হয় আর বড়দের কোনটা হয়? সালাউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। সৌরভ চন্দ্র, সঞ্জিদা আক্তার, সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দিও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও। কার কোনো প্রবলেম থাকলে সেটা একটু আপুকে জানিয়ে দিও। এন্ড ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। রিকেটস আর অস্টিওম্যালেশিয়া এই দুইটা রোগ হয়। এমডি ইব্রাহিম, আপু আপনি খুব মজার মানুষ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আসলে মজার ছলেই পড়া, তাহলে না মনে থাকবে, আমাদের অনেক লং টাইম মেমোরিতে সেটআপ থাকবে। তাহলে এটা आंसर কি হবে? সবাই একটু কমেন্ট করো। সৌরভ চন্দ্র, মানতাহা, মুকসেদুল মমিন, থ্যাংক ইউ সো মাচ। তুমি ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। তাহলে आंसर কি হবে? রিকেটস। ভিটামিন ডি এর অভাবে তোমার রিকেটস আর অস্টিওম্যালেশিয়া হয়। শিশুদের রিকেটস হয় আর বড়দের হয় হচ্ছে অস্টিওম্যালেশিয়া। রিকেটসটা হয় হচ্ছে শিশুদের, রিকেটস শিশুদের, বড়দের হয় অস্টিওম্যালেশিয়া। বাংলাদেশের জাতীয় ফুল কোনটা? হায় রে, এটা তো ভেরি ইজি। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, কিন্তু গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য ফুল কোনটা জানো? গোলাপ। ঠিক আছে, গার্লফ্রেন্ডকে শাপলা ফুল দিতে যায় না, তাহলে কিন্তু ব্রেকআপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাংলাদেশের জাতীয় ফুল কোনটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও। শাপলা। শাপলা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল। শাপলার বৈজ্ঞানিক নাম কি বলো তো? শাপলার বৈজ্ঞানিক নাম কি? বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা। কোন শাপলা বলো তো? সাদা শাপলা। বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে সাদা শাপলা। এখানে সাদা কথাটা লেখা নাই, সবাই লিখে নিও, সাদা শাপলা। সাদা শাপলা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল। এবং শাপলার বৈজ্ঞানিক নাম কি কমেন্ট সেকশনে আপুকে জানাও। এবং গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য ফুল হচ্ছে গোলাপ। সবাই একটু কমেন্ট করে আপুকে জানাও বাংলাদেশের জাতীয় ফুল কোনটা, জাতীয় ফুল কোনটা, সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও। সানজিদা আক্তার, তাইহা, তানহা, থ্যাংক ইউ সো মাচ আপু। তানহা খুব ভালো অ্যানসার করছে। সো তোমরা সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দাও। কে কে ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখো। তোমরা যারা আজকে ক্লাসটা শেয়ার করছো তারা সবাই কমেন্ট সেকশনে আপুকে জান লিখো তো। সবাই একটু কমেন্ট করো, আপুকে জানিয়ে দাও যে জাতীয় ফুল শাপলার বৈজ্ঞানিক নাম কি আর গোলাপ এর বৈজ্ঞানিক নাম কি। জবারও কিন্তু বৈজ্ঞানিক নাম আছে। সো জবার বৈজ্ঞানিক নাম কি বলো তো আপুকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করেন কে? একটু আগে আমি বলেছি, এমআর আক্তার মুকুল। এমআর আক্তার মুকুল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করত। এবং ওনার বিখ্যাত লেখার নাম কি বলো তো? সবাই একটু কমেন্ট করে আপুকে জানা ওনার বিখ্যাত লেখার নাম কি। আমি বিজয় দেখেছি, আমি বিজয় দেখেছি, এমআর আক্তার মুকুল। তাহলে এটার অ্যান্সার কি হবে? এমআর আক্তার মুকুল আর আমি বিজয় দেখেছি, আমি বিজয় দেখেছি, এটার অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করে আপুকে জানাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু আপুকে জানিয়ে দাও। কারো কোনো প্রবলেম থাকলে আপুকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে কোনো প্রবলেম আছে কিনা। তো সবাই একটু জানাও আমাকে। আর কে কে আজকে ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে কিন্তু ডান লিখে দাও। সবাই একটু ডান লিখো আপুকে। আচ্ছা, সবাই ডান লিখো, যারা যারা শেয়ার করেছো শুধু তারাই ডান লিখো। তাহলে এটার অ্যান্সার কি হবে? এমআর আক্তার মুকুল। এবং এমআর আক্তার মুকুলের বিখ্যাত লেখা কোনটা? আমি বিজয় দেখেছি। সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করো, ফ্রেন্ডসদেরকে মেনশন করো। যারা যারা আজকে ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখো, তারা আপুকে জান লিখো। তাহলে এটা জানিয়ে দাও এটার অ্যান্সার কি হবে। সবাই একটু শেয়ার করো তো আজকে ক্লাসটা। আচ্ছা, তাহলে এইটার হচ্ছে আমি বিজয় দেখেছি। তানিয়া, তানহা, থ্যাংক ইউ সো মাচ আপু। লাভ ফ্রম মি। মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে নো সেক্টর ছিল? 10 নম্বর সেক্টর।
10 নাম্বার সেক্টর হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে ছিল এবং এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত সেক্টর এবং এটা হচ্ছে 10 নাম্বার সেক্টর এবং এটা সারা বাংলাদেশ ব্যাপী ছিল। তোমার একটা কোশ্চেন আসতে পারে নিচের কোন সেক্টরটি সারা বাংলাদেশ ব্যাপী বিস্তৃত ছিল, সেটা হচ্ছে 10 নাম্বার সেক্টর। ঠিক আছে, সো সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও যে 10 নাম্বার সেক্টর হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী বিস্তৃত ছিল এবং এটা কারা চালাতো বলো তো আমাকে একটু কমেন্ট সেকশনে। এটা চালাতো হচ্ছে 10 নাম্বার সেক্টর চালাতো হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীরা। ঠিক আছে, বাংলাদেশ নৌবাহিনীরা চালাতো 10 নাম্বার সেক্টর। সো নুসরাত জাহান, সাবিয়া খাতুন, প্রান্ত, সিদ্ধাতুল মুনতাহা সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দাও। আপু ক্লাস শেষে আপনার গলায় একটা গান শুনতে চাই ইনশাআল্লাহ, অবভিয়াসলি। বাট ক্লাস নিয়ে যে চিল্লায় যে অবস্থা, তাহলে তো গান শুনলে তো তোমরা সবাই পালাই যাবা ক্লাস থেকে। বাট ইনশাআল্লাহ আই প্রমিস এভরিওয়ান, গান বা কবিতা যে কোনো একটা কিছু হতে পারে, প্রবলেম নেই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থানের নাম কি? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সার কি হবে। সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে এবং আমি কমেন্টগুলো পড়বো, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও এটার অ্যান্সার কি হবে। এবং তোমরা সামনে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা 17 জানুয়ারি, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য কিন্তু জয়কলি নিয়ে এসেছে হাইলাইট সিরিজের সব বইগুলা। সো তোমরা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বাসায় বসে প্রিপারেশনের জন্য বিশ্বস্ত সঙ্গী হিসেবে জয়কলির হাইলাইট সিরিজের সবগুলা বই সংগ্রহ করে নিও। বইগুলা কিন্তু ভেরি ইফেক্টিভ ফর ইওর ফুল প্রিপারেশন ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ওকে, তাহলে এটা অ্যান্সার কি হবে জানিয়ে দাও। সবচেয়ে পুরাতন স্থান কোনটা? সৌরভ চন্দ্র, পূজা বারুই, থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা এটার অ্যান্সার কি হবে সবাই একটু জানাও তো কমেন্ট সেকশনে। ময়নামতি কিন্তু ওনার বোন নাম ছিল। ময়নামতি কোথায় অবস্থিত বলো তো? কুমিল্লায়, কুমিল্লার ময়নামতি। মহেস্থানগড় কোথায় অবস্থিত? মহেস্থানগড় হচ্ছে বগুড়া শহর থেকে 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। সো সবাই তো আমাকে জানিয়ে দাও ইসরাত ফাতেমা গান হবে আপু? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবভিয়াসলি হবে। আচ্ছা তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও এটার অ্যান্সার কি হবে, একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। বাংলাদেশের সবচেয়ে পুরাতন স্থান কোনটা? কুমিল্লার ময়নামতি এবং বগুড়ার মহেস্থানগড়। তোমার যদি আসে যে মহেস্থানগড় কোথায় অবস্থিত, তাহলে বগুড়া শহর থেকে 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর মাত্র আমাদের 5টা এমসিকিউ আছে, এরপরে আজকে ক্লাসটা শেষ করে দিব। সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিও, ফ্রেন্ডসকে মেনশন করে দিও। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? সবাই একটু কমেন্ট করে আপুকে জানাও তো সর্বাধিনায়ক কে ছিলেন? এম.এ.জি. উসমানী, যার নামে সিলেটে একটা মেডিকেল কলেজ আছে, সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ। উনি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। সো সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, একটু দ্রুত কমেন্ট করো। আর মাত্র 5টা এমসিকিউ আছে, 4টা এমসিকিউ আছে। আচ্ছা জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? সবাই একটু আমাকে জানিয়ে দাও জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। সবাই একটু কমেন্ট করো জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। এবং জাতিসংঘ কিন্তু 1945 সালে গঠিত হয়। ঠিক আছে, জাতিসংঘ দিবস আছে। তোমরা কি জাতিসংঘ দিবস জানো কবে? জাতিসংঘ দিবস। এমডি ইব্রাহিম আপু গান শুনতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা তো তানহা, তানিয়াটা একটু জানিয়ে দাও অ্যান্সারটা। সবাই ক্লাসটা শেয়ার করো এবং ডান লিখে দাও এটা অ্যান্সার কি হবে। সবাই একটু জানিয়ে দাও আমাকে, সবাই একটু জানিয়ে দাও এটা অ্যান্সার কি হবে। সবাই একটু কমেন্ট করো। সামজিদা আক্তার, আমার এখানে কমেন্ট আসছে না, আমার আজকে ফেসবুক নাই, লাইট ইউজ করতেছি। আচ্ছা তানিয়া, তানহা, ভেরি গুড। ওকে আচ্ছা তাহলে একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য কোনটা? এটা তো আগে একবার এই কোশ্চেনটা আমরা পড়েছি, এটা অ্যান্সার কি হবে বলো তো? 60 গম্বুজ মসজিদ ইউনেস্কো ঘোষিত, এটা হচ্ছে অ্যান্সার হবে 60 গম্বুজ মসজিদ। সবাই একটু কমেন্ট করে আপুকে জানাও এবং কে কোথা থেকে দেখছো সেটাও তো জানাবা এবং এটা অ্যান্সারও আমাকে জানিয়ে দিও কিন্তু কমেন্ট সেকশনে এটা অ্যান্সার কি হবে। 60 গম্বুজ মসজিদ খুলনার বাগেরহাটে অবস্থিত। সো সবাই একটু জানিয়ে দিও আপুকে কমেন্ট সেকশনে এটার অ্যান্সার কি হবে।
যে অ্যান্সার হবে 60 গম্বুজ মসজিদ। এবং আগে যারা জাতিসংঘের সদর দপ্তর উত্তর দিয়েছে জেনেভা, তারা কিন্তু ভুল, নিউ ইয়র্ক হবে উত্তর। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, আর মাত্র একটা এমসিকিউ হলে আজকে ক্লাস শেষ। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি হবে আমাকে জানিয়ে দাও। মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা কোনটা? সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে, সবাই একটু জানাও তো। ইচ এন্ড এভরিওয়ান কমেন্ট করো। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটা? গেরিলা। গেরিলা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এবং আমি সিনেমাটা অনেকবার দেখেছি, পুরো সিনেমাটা নোট করেছি। আমি তো বললামই জিকে আমার অল টাইম ফেভারিট, আমার 30টা খাতা আছে শুধু জিকে নোট করা। এবং আমি 4বার সারা বাংলাদেশের মধ্যে জিকেতে ফার্স্ট হয়েছি বিভিন্ন কম্পিটিশনে, শিক্ষা সপ্তাহ, মার্কস কুইজ, কার্নিভাল, এগুলাতে। সো যাই হোক, জিকে আমার অল টাইম ফেভারিট। আমি গেরিলা চলচ্চিত্র দেখেছি এবং তোমরা যারা দেখোনি, আই রিকোয়েস্ট এভরিওয়ান গেরিলা চলচ্চিত্র দেখবা, যেখানে আমাদের জয়া আহসানের অসাধারণ অভিনয় ছিল আসলে। এবং এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। সো নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু গেরিলা চলচ্চিত্র নির্মাণ করেন, যার প্রধান চরিত্রে অভিনয় করে আমাদের জয়া আহসান। এবং উনি ওখানে একটা সাংবাদিক ছিলেন। এবং ওখানে 25 তারিখে যে গণহত্যা হয় ওগুলা থেকে শুরু করে সবকিছু দেখানো হয়েছে মোটামুটি। অসাধারণ অভিনয়। এবং ওখানে নায়ক ফেরদৌস ছিল, যদি পরবর্তী উনি নিখোঁজ হয়ে যায়। এবং শুধুমাত্র জয়া আহসানই পুরো সিনেমাটা রান করতে থাকে। এবং গেরিলা চলচ্চিত্রে আলতাফ মাহমুদকে দেখানো হয়, যেখানে পাকিস্তানে এসে বলে কে আছে আলতাফ মাহমুদ, তো উনি দাঁড়িয়ে বলে যে আমি আলতাফ মাহমুদ, ঠিক আছে। এবং ওখানে ডিরেক্ট শুট করে ওনাকে মেরে ফেলা হয়। সো এটা আসতে পারে গেরিলা চলচ্চিত্রে কোন বুদ্ধিজীবীর মৃত্যু হয়েছে, সেটা হচ্ছে আলতাফ মাহমুদ। ওরা এসে বলে কে আছে আলতাফ মাহমুদ। আচ্ছা, সো মুক্তিযুদ্ধের সব সিনেমাগুলো তোমরা দেখবা, আমি অলরেডি দেখে ফেলেছি সবগুলা। এন্ড আওয়ার লাস্ট কোশ্চেন, এটার অ্যান্সার কি হবে বলো তো আমাকে। অ্যান্সারটা কি হবে বলো। গণমাধ্যম, কোন গণমাধ্যম বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমতে ভূমিকা রেখেছে? বিবিসি। বিবিসির অ্যাব্রিভিয়েশন কি বলো? বিবিসির অ্যাব্রিভিয়েশন কি হবে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সৌরভচন্দ্র, লিয়ামণি, শোয়েব আলী, সবাই একটু জানিয়ে দাও। সবাই একটু কমেন্ট করো আমাকে, কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, সো এটার অ্যান্সার হবে বিবিসি। এটার অ্যাব্রিভিয়েশন কি? ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, ঠিক আছে। এবং দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ আওয়ার লাইভ ক্লাস। এবং আজকে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবশেষে একটা কথাই বলবো যে তোমরা সবাই সাহস রেখো, পড়তে থাকো। তো সবশেষে একটা কথাই যে স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, মাটিতে রেখে পা, নিজের উপর রাখো বিশ্বাস, চালিয়ে যাও প্রচেষ্টা। সো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর সবাইকে দেখিয়ে দাও যে স্বাধীন দেশ, মুক্ত আকাশ, কিসের আবার ভয়, বুকের সাহস, মনেতে যে করতে হবে জয়। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।